ব্রিক্স বিমস্টেক আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। ডিসেম্বরে শেষ হবে সাভারের শিল্পনগরীর সব কাজ। 1 জানুয়ারি থেকে আর কোনো ট্যানারি হাজারীবাগে থাকবে না, শিল্পনগরী পরিদর্শন শেষে মন্ত্রীর নির্দেশ। রাজধানীর সড়কে খামখেয়ালি মতো গাড়ি চালাচ্ছেন চালকরা, সৃষ্টি হচ্ছে যানজট। লেন পদ্ধতি মানা না হলে মিলবে না সমাধান, বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। সুষম খাদ্য পায় না দেশের অন্তত 30% মানুষ। অপচয়, টেকসই খাদ্য নিরাপত্তার জন্য হুমকি, বলছেন বিশেষজ্ঞরা। উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। এবং যথাযথ তদন্ত না করেই মাদারীপুরে তালিকা করা হয়েছে 17 নিখোঁজ ব্যক্তির। অভিযোগ স্বজনদের। জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মরুশ। রাজধানীর কোন সড়কে মানা হচ্ছে না লেন পদ্ধতি। প্রতিটি সড়কে চালকরা গাড়ি চালাচ্ছেন নিজেদের খামখেয়ালি মতো। ডান লেনের গাড়ি বাম আর বাম লেনের গাড়ি চলছে ডান লেনে। আবার একই লেনে চলছে বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে রিকশার মতো ধীর গতির বাহনও। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, লেন পদ্ধতি মানার অভ্যাস তৈরি না হলে মেট্রো রেল বা ফ্লাইওভার যাই করা হোক না কেন সেসবের সুফল পাবে না নগরবাসী। বাবুল হোসেনের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। সড়কে রং দিয়ে চিহ্নিত করা আছে লেন, তবে সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই কোনো চালকের। আগে যাওয়ার জন্য অনেক চালকই দীর্ঘক্ষণ আটকে রাখছেন ভিন্ন লেন। পরের মোড়ে ডানে যাবে যে গাড়ি, অবলীলায় তা চলছে বাম লেন দিয়ে। যানজটের শহর ঢাকার সব রাস্তার চিত্রই এখন এমন। অথচ নিয়ম অনুযায়ী রাস্তার ডান পাশের লেন দিয়ে চলাচল করার কথা সবচেয়ে দ্রুত গতি ও জরুরি প্রয়োজনের গাড়িগুলোর। মাঝ লেন দিয়ে তার চেয়ে তুলনামূলক কম গতির ও বাম লেন দিয়ে সবচেয়ে ধীর গতির গাড়ি চলার নিয়ম। এই নিয়ম না মানাও ঢাকার রাস্তায় অসহনীয় যানজটের একটি কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। আর এজন্য চালকরা দুষছেন একে অপরকে। আমি এখন বাইরে যাব, লাইট দিচ্ছি, আমি বাইরে যাচ্ছি, এখন উনি যাবে ডাইনে, উনি বাইরে এসে তেরা করে দিল গাড়িটা, তাহলে ভালো হলো? আপনি তো শোয়া যাবেন না, বাম দিকের লেনটা বন্ধ করে রাখেন কেন? না, এটা তো বন্ধ করা যাবে না, কিন্তু আমি ওই যে সাইডে মানে বন্ধ করতে করতে আইসা পড়ছি এই সাইডে। এদিকে আপনি ভুল করছেন? হ্যাঁ, ভুল করছি তো অবশ্যই। ড্রাইভাররা কেউ কাউরে ছাড় দিতে চায় না, আসে না যে আমি সোজা যাবো মাঝখানে থাকি। বিশেষ করে যেগুলা সরকারি গাড়ি আছে এই গাড়িগুলা একদম বেশি অ্যাক্সেস করে, যানজটে পড়ে থাকে। আগে যাওয়ার জন্য সবাই মানে যেদিক দিয়ে ফাঁক পায় এদিক দিয়ে যায়। চালকরা নিয়ম মেনে গাড়ি চালালে যানজট কমার পাশাপাশি দুর্ঘটনাও কমে যেত বলে মনে করেন ট্রাফিক পুলিশরা। লেনগুলো মেনে চললে আমাদের যানজট অনেকাংশে কমে যেত, অ্যাক্সিডেন্ট সংখ্যা অনেক কমে যেত। আমাদের 157 ধারা মামলা করি, প্রতিবন্ধকতার মামলা করি, আবার লেন ভায়োলেশন, দুইটাই দেয় এক সময়। বিআরটিএ জানিয়েছে সমস্যা সমাধানে শিগগিরই ঢাকায় বাসের জন্য বাস রোড ট্রানজিট নামে আলাদা লেনের কাজ শুরু হবে। বিআরটিএর পক্ষ থেকে লেন মেনে গাড়ি চালাতে চালকদের বাধ্য করতে নানা চেষ্টার কথা বলা হলেও বাস্তবে তা চোখে পড়ে না। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, লেন না মেনে এলোমেলোভাবে গাড়ি চালালে একদিকে যেমন নগরের যানজট সমস্যা কখনো সমাধান হবে না, অন্যদিকে যে উদ্দেশ্যে সরকার মেট্রো রেল ও ফ্লাইওভারের মতো বড় বড় প্রকল্প হাতে নিয়েছে তা থেকেও কাঙ্ক্ষিত সুফল পাবে না নগরবাসী। ট্রাফিক আমার সুশৃঙ্খল না হওয়াতে, বিশৃঙ্খল হওয়াতে কিন্তু আমরা অন্যান্য প্রজেক্টেরও কিন্তু বেনিফিট পাচ্ছি না। এই উন্নয়ন তো টেকসই উন্নয়নের লক্ষণ না। যারা এই ধরনের প্রজেক্টের সাথে জড়িত আছেন তারা রাস্তার সামগ্রিকভাবে ক্যাপাসিটি ধাপে ধাপে কিভাবে বাড়াতে হবে সেই টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন। আমি সরাসরি বলবো, ট্রাফিক কনজেশনের জন্য অনেক সময় দেখা যায় নির্ধারিত লেন অনেক সময় মেনে চলা হচ্ছে না। বিআরটি যখন হবে একটা ডেডিকেটেড একটা লেন বাসের জন্য থাকবে, সেই লেনে শুধু বাস যাবে। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের হিসেব মতে লেন না মানা সহ বিভিন্ন কারণে সৃষ্ট যানজটে বছরে দেশের মোট অর্থনৈতিক ক্ষতি হচ্ছে 1 লাখ কোটি টাকা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী শাফিন জাহিদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
মৌটুসী, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে রাজধানীতে বেশ কিছু রাস্তা, অর্থাৎ প্রধান যে সড়কগুলো আছে এর অধিকাংশ রাস্তায় কিন্তু আপনি দেখতে পাবেন যে বাম লেনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু বিভিন্ন ধরনের জিনিস দিয়ে অথবা বাঁশ দিয়ে কিন্তু আলাদা করা হয়েছে। একটি অন্যতম কারণ হচ্ছে সেটা হলো যে বাম লেনের যে গাড়িগুলো, যেগুলো যানবাহন চলাচল করে, যারা যে গাড়িগুলো বাম সাইডে যাবেন সেই গাড়িগুলো যাতে বাম দিক দিয়ে চলাচল করতে পারে। এটা এই জন্যই বলছি যে আমাদের দেশে কিন্তু এই শুধুমাত্র মানুষের সচেতনতা না থাকার কারণে কিন্তু এই বাম লেনকে আলাদা করে বাঁশ দিয়ে আলাদা করে দেওয়া হয়, শুধুমাত্র যাতে কোনো যানজটের সৃষ্টি না হয়। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর অন্যতম একটি ব্যস্ত জায়গা, অর্থাৎ ফার্মগেট এলাকাতে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু যানজটের যে অসংখ্য পরিমাণ যানজট দেখা যায় সেই বিষয়টি কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে লেন সম্পর্কে। এই লেনের বিষয়টি নিয়ে কিন্তু আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, আমরা ড্রাইভারদের সাথে কথা বলেছিলাম। ড্রাইভাররা কিন্তু আসলে এই বিষয়গুলো মাথায় রাখেন না যে কোন গাড়িগুলো কোন লেন দিয়ে চলতে হবে। যদিও আপনি জানেন যে কিছুক্ষণ আগে আমাদের যে রিপোর্টটি প্রচার হলো সেই রিপোর্টটিতে কিন্তু বলাই হয়েছে, এবং যাদেরকে যেসব ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকেও কিন্তু বলা হয়েছে যে সবচেয়ে দ্রুতগতির যে যানগুলো রয়েছে সেই যানগুলো নর্মালি রাস্তার ডান সাইড দিয়ে যাবেন, এরপর থেকে একটু কম গতি সম্পন্ন যে যানগুলো রয়েছে সেই যানগুলো রাস্তার মাঝখান দিয়ে যাবেন, এবং সব থেকে ধীর গতির যে যানগুলো রয়েছে সেই যানগুলো কিন্তু যাওয়ার কথা রয়েছে মূলত রাস্তার একদম বাম সাইড দিয়ে। কিন্তু সেই বিষয়গুলো কিন্তু একদমই লক্ষ্য করা যায় না, যে যার মতো যেমন পাচ্ছে তেমন করেই কিন্তু সড়ক ব্যবহার করে কিন্তু আগে যাওয়ার চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে কিন্তু একদিকে রাজধানীতে প্রতি সময় এবং সবসময় দেখা যায় যে দুর্ঘটনার শিকার হয়, সেই সাথে কিন্তু সবসময় একটি যানজটের সৃষ্টি হয়, এবং এই লেন সম্পর্কে ধারণা না থাকার কারণে কিন্তু এই ধরনের যানজটের সৃষ্টি হয়। মোটসে একটি বিষয় বলে রাখি আপনাকে যে আমি কিন্তু কিছুক্ষণ আগে বিআরটি এর সাথে সচিবের সাথে কথা বলেছিলাম, এবং সচিব কিন্তু আমাকে জানিয়েছেন যে রাজধানীতে যানজট নিরসনের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং সেই অনুসারে কিন্তু ড্রাইভারদেরকে সচেতনতা বাড়ানোর জন্য, অর্থাৎ এই লেন সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য তারা বেশ কিছু ধরনের উদ্যোগ নিয়েছেন, এবং সামনের দিনগুলোতে আরও অনেক উদ্যোগ নেবেন যাতে রাজধানীর সৃষ্ট যানজট এগুলো নিরসন হয়। তো মোটামুটি রাজধানী ফার্মগেট এলাকা থেকে এই লেন পরিবর্তন সম্পর্কে আমার কাছে ছিল এই সব শেষ। পরবর্তীতে আপনার মাধ্যমে রাজধানীর অন্য কোনো স্থান থেকে লেন সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। মৌটুসী। দর্শক, রাজধানীর বিভিন্ন সড়কে লেন ধরে গাড়ি না চলার যে প্রবণতা, এই বিষয়ে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শাফিন জাহিদ। দেখছেন সময় সংবাদ। এখনো সুষম খাদ্য পায় না এদেশের 30% বেশি মানুষ। এ অবস্থায় বিশ্বব্যাংক বলছে খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভোক্তা পর্যায়ে ক্রয় ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে সবচেয়ে বেশি। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। কৃষি প্রধান বাংলাদেশে 5-6 বছর আগেও আমদানি করা হতো চাল, তবে গেল বছর থেকে চাহিদা মিটিয়ে এই খাদ্যশস্য রপ্তানি করছে বাংলাদেশ। এসব হিসাবের কোনো খবরই রাখেন না খোদ রাজধানীর বাসিন্দা কুলসুম বেগম। প্রতিদিন 150 থেকে 200 টাকার বাজারে পরিবারের 8 সদস্যের আহারের ব্যবস্থা করতেই যে সময় চলে যায় তার। শুধু জানেন চালের দাম একটু কম হলে সেই টাকা ব্যয় করতে পারতেন অন্য খাতে। তখন রান্তাছি এটা যখন দুপুরে খাই মাঝে মাঝে বাজার সদাই হয় না, খাওয়া করা কষ্ট করা লাগে। চাউলের দামটা যদি একটু কম থাকতো তত 2-4 টাকা বাঁচায় বাজার করে দেওয়া যায়। প্রতি বছরই কমছে আবাদি জমির পরিমাণ, পরিবর্তন হচ্ছে জলবায়ু। এমন পরিস্থিতিতেও খাদ্যশস্যের উৎপাদন বাড়ছে বৃহৎ জনগোষ্ঠীর বাংলাদেশে। তবে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে না থাকলে এর কোনো সুফল পৌঁছবে না ভোক্তা পর্যায়ে, এমন দাবি খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত যে ব্যবস্থাটি রয়েছে সেটি রাজনৈতিকভাবে এবং বাণিজ্যিকভাবে একটা চক্রায়িত, সিন্ডিকেটেড, এবং এখান থেকে বের হতে না পারলে দারিদ্রতা এবং আমাদের অভাবকে, খাদ্যাভাবকে দূর করতে পারবে না উৎপাদন বেশি হলেও। আর পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে বিশ্বব্যাংক বলছে শুধু উৎপাদন বাড়ালেই চলবে না, নিশ্চিত করতে হবে সব পর্যায়ে খাদ্যের প্রাপ্যতা। সবকিছু যে দেশে উৎপাদন করতে হবে তা না, একটা ব্যালেন্স ডায়েট কেনার ক্রয় ক্ষমতা আমরা অর্জন করতে পারছি কিনা। অবভিয়াসলি 31.5% ক্ষেত্রে তো সেটা হয়নি। ক্রয় ক্ষমতার জন্য একদিকে যেমন আয়ের বৃদ্ধির প্রয়োজন, অন্যদিকে খাদ্য মূল্যটা একটা সহনীয় পর্যায়ে রাখা প্রয়োজন।
উৎপাদন পর্যায়ে চালের পাশাপাশি অন্যান্য খাদ্যশস্যেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ এবং তা হয়তো খুব শিগগিরই অর্জন করবে। তবে সেসব খাদ্যদ্রব্য কতটা সহজে সব পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে খাদ্যশস্য উৎপাদনের সফলতা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশে ফসল ভেদে উৎপাদিত খাদ্যের 12 থেকে 44% অপচয় ঘটছে। এই অপচয় দেশের টেকসই খাদ্য নিরাপত্তার জন্য হুমকি, এমন মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন অপচয় রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। অন্যদিকে খাদ্যমন্ত্রী বলছেন এ ব্যাপারে কৃষকদের সচেতন করতে কাজ করছে সরকার। বিশ্ব খাদ্য দিবসে তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। সবুজ শ্যামলিমা বাংলা। প্রান্তর জুড়ে যে ফসল তা কৃষকের শ্রমে আর ঘামে অর্জিত। কৃষকের এই কষ্টার্জিত শ্রমের উপর দাঁড়িয়েই দেশের মোট জিডিপির 20% বেশি অর্জন হয় কৃষিখাত থেকে। এছাড়াও খাদ্য নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। এত কিছুর পরও খাদ্য নিরাপত্তায় পৃথিবীর 22টি ঝুঁকিপ্রবণ দেশের একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে এই ঝুঁকি সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই যখন খাদ্যের সার্বিক অবস্থা, তখন জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা তথ্য দিচ্ছে দেশের উৎপাদিত ফসলের 30% অপচয় ঘটে খাবার টেবিলে যাবার আগেই। এই অপচয়ের সর্বোচ্চ সবজি এবং ফলে 44%, তেল এবং ডাল জাতীয় শস্য 20%, মাংসে এর পরিমাণ 20%। এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছাড়াও ব্যক্তিগত পর্যায়ে ঘটে বিপুল পরিমাণ অপচয়। অপচয় রোধে কৃষি ব্যবস্থাপনার প্রতিটি স্তরে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত পরিবহন ব্যবস্থাপনা এবং এটা হাত দিয়ে নাড়াচাড়া ইত্যাদি সব জায়গাতে আমাদের উন্নতর প্রযুক্তি যানবাহন এটা ব্যবহার করতে হবে। অন্যদিকে অপচয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন খাদ্যমন্ত্রী। আমাদের কৃষকদের সচেতন করারও চেষ্টা করছি এবং আমাদের এই সমস্ত বিভিন্ন পর্যায়ে যে কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এখন। মন্ত্রী জানিয়েছেন অপচয় রোধে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। বাসার আবর্জনার সাথে 10% বেশি খাবার থাকলে জরিমানা গুনতে হয় আমেরিকান একটি শহরের বাসিন্দাদের। আর বাংলাদেশে এখনো যখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়নি তখনও হরহামেশাই ঘটছে অপচয়। আর এই অপচয় রোধে প্রয়োজনে আইন প্রণয়নের কথা বলছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে খুলনায় বর্ণাঢ্য আয়োজনে পালন হয়েছে বিশ্ব খাদ্য দিবস। সকালে শহরের শহীদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। সেটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ডিসেম্বরে সাভারে শিল্পনগরী নির্মাণের সব কাজ শেষ হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সেই সাথে 1 জানুয়ারি থেকে আর কোনো ট্যানারি হাজারীবাগে থাকতে পারবে না বলেও জানান তিনি। সকালে সাভারে ট্যানারি শিল্পনগরী পরিদর্শন শেষে নির্দেশ দেন শিল্পমন্ত্রী। উইদিন 30 ডিসেম্বর আমাদের পক্ষ থেকে যে কাজগুলি বাকি রয়েছে সেগুলিও সম্পন্ন হবে ইনশাল্লাহ, এবং যারা মালিক পক্ষ তারাও এখানে আসতে হবে উইদিন 30 ডিসেম্বর। 1 জানুয়ারি থেকে হাজারীবাগে কোনো ট্যানারি শিল্প থাকতে পারবে না। 1 জানুয়ারির আগ থেকেই আমরা হাজারীবাগে সমস্ত ট্যানারি শিল্পের যাবতীয় সবকিছু বন্ধ করে দেব। গ্যাস লাইন, কারেন্ট লাইন, ওয়াটার লাইন, এভরিথিং উইল বি ক্লোজড ডাউন। দর্শক, এই মুহূর্তে সাভারের চামড়া শিল্পনগরীতে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের। আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি ঢাকা সাভারের চামড়া শিল্পনগরীতে অবস্থান করছি এখন। আপনি জানেন যে আমরা এর আগেই আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানিয়েছিলাম যে আজকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এখানে এসেছেন সর্বশেষ অগ্রগতি দেখতে প্রকল্পের, এবং তিনি এর আগে সিইটিপি বিভিন্ন কারখানা এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও তিনি পরিদর্শন করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা হাইড অ্যান্ড স্কিন একটি ট্যানারি, যেটি হাজারীবাগে একটা বড় ট্যানারি শিল্প ছিল এবং সেটি স্থানান্তরিত হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে দৃশ্যটি, যে এখানে আসলে ড্রামগুলো চলছে এবং এখানে চামড়া প্রস্তুত এবং প্রক্রিয়াজাতকরণ কাজের যে প্রাথমিক কাজ সেটি ওয়েট ব্লু সেকশন সেটি অলরেডি চালু হয়ে গেছে। আসলে মূল ব্যাপারটি হলো যে চামড়া শিল্পনগরীর ক্ষেত্রে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কিছুক্ষণ আগেও আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন যে হাজারীবাগের যে
হাজারীবাগের যে কারখানাগুলোতে যে বিদ্যুৎ সংযোগ ছিল এবং সেই বিদ্যুৎ সংযোগ বিল পরিশোধ না করার কারণে এখানে যারা আসতে চাচ্ছেন তাদেরকে বিল দেয়া হচ্ছে না, এখানে কারেন্ট বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না বলে তিনি দাবি করেছেন। আসলে এখন আমরা আমাদের সঙ্গে একজন ট্যানারির মালিক রয়েছেন, তিনি ঢাকা অ্যান্ড হাইড স্কিনের ব্যবস্থাপনা পরিচালক। আমরা একটু ওনার সঙ্গে কথা বলতে চাই যে আসলে আপনি জানেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কিছুক্ষণ আগে আপনাদেরকে বললেন যে যারা আসলে সেখানে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেন নাই তাদেরকেই সংযোগ দেওয়া হচ্ছে না। বিষয়টি কতখানি সত্য এবং আসলে অগ্রগতি সম্পর্কে আপনারা কি ভাবছেন? অ্যাকচুয়ালি উনি যেটা বলছে ঠিকই আছে, যেটা বেশি টাকা বাকি আছে যাদের তাদেরকে হয়তো সংযোগটা দিচ্ছে না, এবং আপনার যাদের একটু কম টম আছে তাদেরকে দিচ্ছে। কিন্তু ওই যে জটিলতাটা হলো অন্য দিক দিয়ে অনেকগুলা প্রসেসিং, পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র, পরিবেশ সার্টিফিকেট, এগুলা অনেকগুলা নিয়ে একসঙ্গে একটা লাইন পাইতে গেলে একটু হয়, সময় লাগে। এবং এই সময়গুলা যারা সাবস্টেশন বসাইছে তাদের দায়িত্ব এগুলাকে করা। উনি একটি দাবি করেছেন যে আসলে মালিক পক্ষের গাফিলতির কথাটা উনি খুব জোর দিয়ে বলেছেন। আসলে মালিক পক্ষের গাফিলতিটা কোথায় ছিল? অ্যাকচুয়ালি গাফিলতিটা ঠিক এইভাবে বলা যায় না, হয়তো কেউ অভিজ্ঞতার ব্যাপার আছে, হয়তো অভিজ্ঞতা কম বা সঠিক জায়গায় সঠিকভাবে করতে পারে নাই। আর গাফিলতি করবে কেন? তার তো এখন আমরা যে চামড়া এখানে উঠেছি, এই চামড়াগুলো আমাদের নিজেরই প্রয়োজনে তাড়াতাড়ি আমাদের কাজ করতে হবে, আমাদের লাইন নিতে হবে। তাহলে গাফিলতি কিছু লোকের থাকতে পারে, গাফিলতি কিন্তু সবার না। আপনি শুনছিলেন যে আসলে মালিক পক্ষের গাফিলতির কথাটা শিল্পমন্ত্রী যেভাবে বলেছেন, আসলে সেটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও কিছুটা বলা যায় যে এখানে কিছুটা সমস্যা থাকতে পারে। আরেকটি ব্যাপার যে এখানে কিন্তু আসলে বিলিয়ন বিলিয়ন ডলারের রপ্তানির সম্ভাবনা আছে এবং চামড়া শিল্প নগরীর যে প্রকল্পটি, এই প্রকল্পটি আটকে থাকার কারণেই কিন্তু এই রপ্তানির সম্ভাবনা কিন্তু আসলে থেমে আছে। এবং এর আগে আন্তর্জাতিক বাজার থেকে বলা হয়েছে যে এখানে যে পরিবেশসম্মত উপায়ে যদি চামড়া প্রস্তুত এবং চামড়া ওয়েট ব্লু এবং চামড়া প্রক্রিয়াজাতকরণ না হয় তাহলে সেই চামড়া তারা কিনবেন না। ইউরোপীয় ইউনিয়নের আগেই যে সতর্কবার্তা দিয়েছে, এর পরবর্তীতে আমরা দেখেছি অভ্যন্তরীণ চাহিদাও কিন্তু আসলে খুব বেশি বাড়ছে না। এবং হাজারীবাগে যে শিল্প এলাকা, সেখানে আসলে পরিবেশের উপর যে বিরূপ প্রভাব ফেলছে তার থেকে কিন্তু আসলে সাভারের যে চামড়া শিল্প নগরী সেটি কিন্তু আসলে পরিবেশসম্মতভাবেই হচ্ছে। অগ্রগতি যে হয়নি তা কিন্তু বলা যাবে না। আমরা দেখতে পাচ্ছি বিগত এক বছরের তুলনায় এখন কিন্তু হাজারীবাগের থেকে এই সাভারের নতুন শিল্প নগরীকে যদি আরেকটু ভাবে দর্শক, সাভারের চামড়া শিল্পনগরী থেকে সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সময় সংবাদে আরো থাকছে, 25 কোটি টাকা ব্যয়ে আবারও মাস্টার প্ল্যান করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সমন্বয়হীনতার কারণেই অকার্যকর আগের পরিকল্পনা, অভিযোগ নগর বিশেষজ্ঞদের। ব্রিক্স বিমস্টেক আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গোয়ায় অনুষ্ঠিত এবারের সম্মেলনে অংশ নেবেন তিনি। সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের গোয়ার দিকে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য। আজই তিনি ব্রিক্স বিমস্টেক আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এদিকে শেখ হাসিনা গোয়াতে পৌঁছানোর পর এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী ভারত বাংলাদেশ সম্পর্ক মজবুত করতে শেখ হাসিনার ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এই সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া সম্মেলনে যোগ দেওয়া অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গেও তার বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। আগামীকাল সকালে ভারত থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ঝালকাঠির 2 বিচারক হত্যা মামলায় খুলনা কারাগারে জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদণ্ড কার্যকর হবে আজ। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরি আলম ও মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার মুখপাত্র মনিরুজ্জামান খান মিঠু। কারা কর্তৃপক্ষ জানায় সন্ধ্যা থেকে রাত 12টার মধ্যে আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। জেএমবি নেতার মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে খুলনা জেলা কারাগার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে ফাঁসির মঞ্চ। 2005 সালের 14 নভেম্বর মাইক্রোবাসে করে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে যাওয়ার পথে বোমা হামলায় নিহত হন বিচারক জগন্নাথ পারে ও সোহেল আহমেদ। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় 2006 সালের 29 মে আসামি আরিফ সহ 7 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা তারেক আহমেদ।
এ মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাই সহ 6 জনের ফাঁসি কার্যকর হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর সবশেষ মাস্টার প্ল্যানের 5% বাস্তবায়ন হয়নি। গত 20 বছরে সিটি কর্পোরেশন সহ কোনো সংস্থাই এটাকে গ্রহণও করেনি। অথচ 25 কোটি টাকা ব্যয়ে আবারও মাস্টার প্ল্যান প্রণয়ন করতে যাচ্ছে সংস্থাটি। মাস্টার প্ল্যান প্রজেক্ট প্রোফাইল এখন গণপূর্ত মন্ত্রণালয় হয়ে পরিকল্পনা কমিশনের বিবেচনায় রয়েছে। নগর বিশেষজ্ঞদের অভিযোগ, সমন্বয় ছাড়া আগের মাস্টার প্ল্যানটি তৈরি হয় অকার্যকর হয় এটি। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নে আবার নতুন মাস্টার প্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। মন্ত্রণালয়ে পাঠানো এই প্রকল্পের খরচ ধরা হয়েছে 25 কোটি টাকা। সরকারের নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করতে চান সিডিএ চেয়ারম্যান। এই প্রকল্পটা অনুমোদনের সাথে অর্থের বিষয় আছে, সেটা আমরা প্রস্তাব করেছি সরকারি অর্থে এটা করার জন্য। প্রায় 25 কোটি টাকা ব্যয় হবে। সুতরাং এই প্রকল্প এখন প্রক্রিয়াধীন আছে। আমরা মাস্টার প্ল্যানকে গণমুখী করার জন্য 41টা কমিটি করেছি। তবে প্রশ্ন উঠেছে মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়ে। সবশেষ 1995 সালে ইউএনডিপির আর্থিক সহায়তা প্রণয়ন করা মাস্টার প্ল্যানের উল্লেখযোগ্য কোনো প্রকল্পই বাস্তবায়ন হয়নি। রেল লাইনগুলির উপর দিয়ে ওভারপাস হওয়ার কথা ছিল, এগুলি হয়নি। তারপরে কিছু কিছু প্যারালাল রাস্তা হওয়ার এবং ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ রাস্তার প্রস্তাবনা ছিল, সেগুলি একটাও ধরা হয়নি। নগর বিশেষজ্ঞদের অভিযোগ, সমন্বয় ছাড়া আগের মাস্টার প্ল্যানটি প্রণয়ন করা হয়েছিল, যে কারণে সরকারি কিংবা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে এই পরিকল্পনাকে অগ্রাহ্য করেছে। 1-2% বেশি মাস্টার প্ল্যানের কাজ হয়নি। যেটা মাস্টার প্ল্যানের আগে বাস্তবায়ন হচ্ছিল সেটিকে মাস্টার প্ল্যানের পার্ট হিসাবে ধরা হয়েছে। ওটিকে যদি ধরেন তাহলে 4-5% মতো মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হয়েছে। তবে সিডিএ চেয়ারম্যানের দাবি, তারা মাস্টার প্ল্যান প্রণয়ন করলো, ড্রেনেজ ও সুয়েজ প্রকল্প, ওয়াসার এবং জলবদ্ধতা নিরসনের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব সিটি কর্পোরেশনের। ড্রেনেজ মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করতে হবে, সুয়েজ সিস্টেমটা এটা ওয়াসাকে, আর জলবদ্ধতা নিরসনের যত কর্মকাণ্ড সেটা বাস্তবায়ন করতে হবে সিটি কর্পোরেশনকে, বাকিগুলো বাস্তবায়ন করবে সিডিএ। সাগর এবং নদীর তীর ঘেঁষে পাহাড় ঘেরা 60 বর্গ মাইলের বন্দরনগরীতে 7 লাখ লোকের বসবাস, আর অপ্রশস্ত সড়কে যানজট এবং জলবদ্ধতা এখানকার প্রধান সমস্যা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, মাদারীপুরের কালকিনিতে চলছে 3 দিন ব্যাপী লক্ষ্মী পূজা। হাজারো ভক্ত ও দর্শনার্থীদের আগমনে মুখর পুরো এলাকা। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাদারীপুর পুলিশের প্রকাশিত 17 নিখোঁজ ব্যক্তির 16 জনই শিবচর উপজেলার বাসিন্দা। নিখোঁজদের স্বজন ও নাগরিক সমাজের অভিযোগ, যথাযথ তদন্ত না করেই অনেকের নাম তালিকাভুক্ত করেছে পুলিশ। এদিকে পুলিশ বলছে, নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 17 ব্যক্তিকে নিখোঁজ দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের হেডকোয়ার্টার সহ বিভিন্ন দপ্তরে প্রতিবেদন পাঠিয়েছে মাদারীপুর জেলা পুলিশ। এই নিখোঁজদের মধ্যে শিবচর উপজেলারই রয়েছে 16 জন। তবে শিবচরের উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা গ্রামের আব্দুল মাজেদের ছেলে মনি আকুনকে নিখোঁজ দেখালেও এই ঠিকানায় পাওয়া যায়নি কাউকে। বাসিন্দা কিনা তা আমরা এখন যেহেতু পাই নাই, সেহেতু আমার মনে হয় না তারা এই ওয়ার্ডের বাসিন্দা। অন্যদিকে শিবচর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের লুৎফর খানের ছেলে রফিকুল একটি মামলায় পুলিশ হেফাজতে থাকাকালীন নিখোঁজ তালিকায় রয়ে গেছে তার নাম। এছাড়াও নিখোঁজদের মধ্যে কেউ রয়েছে মানসিক রোগী, আবার কেউ পারিবারিক কলহের কারণে রয়েছে আত্মগোপনে। এই চারিদিকে দেনাদুনা কিছু ছিল এবং এই দেনার জন্য গেছে। পাগলের মতন থাকতো, মনে করছে কোথায় নিচে খেয়ে পড়ে রয়েছে না, কই ধরে ধরে নিয়ে গেছে। এদিকে পুলিশ যথাযথ তদন্ত না করে নিখোঁজ তালিকা করায় ক্ষোভ জানিয়েছেন সুধীজনেরা। একটা লোক নিখোঁজ থাকলে সে সঠিক কি জন্য নিখোঁজ হলো অনুমান নির্ভর একটা তালিকা দেওয়া ঠিক হয় নাই। কেউ পাগল, কেউ এমনি বাপ মার সাথে রাগ হয়ে গেছে, এইগুলো তো আসলে জঙ্গি না। তবে নিখোঁজ ব্যক্তিরা জঙ্গি সম্পৃক্ততার সাথে জড়িত কিনা এ ব্যাপারে এখনো অধিকতর তদন্ত চলছে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। এই নিখোঁজ লোকদের ব্যাপারে তাদের আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর নিচ্ছে। পুলিশের পক্ষ থেকেও নানাভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে, আসলে তারা কোথায় আছে, কোথায় যেতে পারে। গত 15 জুন মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর জঙ্গি হামলার পরই তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। সময় সংবাদ, মাদারীপুর। 2016-17 শিক্ষাবর্ষের ভর্তি ফর্মের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এতে বিভিন্ন বিভাগের 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করছে তারা। এ সময় তারা অভিযোগ করেন, অনার্স প্রথম বর্ষের ভর্তি ফর্মের মূল্য 300 টাকা বৃদ্ধি করায় গরিব মেধাবী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হবে। 2012-13 সেশনে ছিলাম, তখন আমরা 600 টাকা দিয়ে ফর্মে করছিলাম, এখন 1200 টাকা। 3 বছরে একদম 100% বেড়ে গেছে। এটা আসলে কখনোই কাম্য না। শিক্ষা সবার অধিকার, কিন্তু আমাদের ইউনিভার্সিটি প্রশাসন যে কাজগুলো করতেছে, এটা তো শিক্ষা হচ্ছে একটা উচ্চবিত্ত শ্রেণীর জন্য হয়ে যাচ্ছে। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে ভর্তি ফর্মের দাম কমাতে হবে, যেন সবাই পরীক্ষা দিতে পারে। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। লালন শাহর 126তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় আজ থেকে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী লালন উৎসব। উৎসবের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, আপনাকে বলি যে আজ সন্ধ্যা থেকে আনুষ্ঠানিকভাবে লালন মেলা শুরু হবে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সন্ধ্যায় এই মেলাটি উদ্বোধন করবেন, তারপরে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কিন্তু আনুষ্ঠানিকতার কোনো বেড়াজালে আটকে থাকিনি এখানকার যারা ভক্ত অনুরাগী, তারা আসতে শুরু করেছে। সে সকালবেলা থেকে আমরা এখানে রয়েছি, তারা আসতে শুরু করেছে। এখন পুরো অঙ্গনটি, মাজার প্রাঙ্গণটি আমরা দেখেছি কানায় কানায় পূর্ণ হয়ে আছে। এর বাইরে, মাজারের বাইরে কিন্তু আরেকটি অংশ রয়েছে, সেখানেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষকে আমরা দেখতে পেয়েছি। আপনি জানেন যে এই লালন 126 বছর আগে তিরোধান করলেও লালন এখনও সমানভাবে প্রাসঙ্গিক। যখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা লড়ি, যখন মানবতার লুণ্ঠিত হয়, তখন লালনকে আমরা খোঁজ করি। লালন তো আমাদেরকে মানবিকতার কথা বলছেন, তার দর্শন বাঙালিকে, এই অঞ্চলের মানুষকে বারে বারে পথ দেখায়, এবং এই কারণেই কিন্তু সেই ভক্ত অনুরাগীরা প্রতি বছরের মতো এবারও ভিড় করছেন। তো সেরকম কিছু মানুষের সাথে আমরা কথা বলবো, তাদের সাথে কথা বলে জানবার চেষ্টা করব যে লালন তাদের কাছে কেমনভাবে ধরা দেয়, বা কেমন তারা এখানে কেনই বা আসেন, সেই বিষয়ে এখানকার কথা বলবো। এখানে একজন বাউল রয়েছে, তিনি প্রতি বছরই, আমাদেরকে একটু আগে জানাচ্ছিলেন যে প্রতি বছরই তিনি এখানে আসেন। এবার তিনি এসেছেন, কিন্তু লালনের কাছে তার দীক্ষাটা বা কি, সে বিষয়ে আমরা তার সাথে এখন একটু কথা বলে দেখতে চাই। যে আপনি প্রতি বছর আসেন, আমাদেরকে বললেন, আপনার লালন আপনার কি দীক্ষা দেয়? আসলে লালন সাইজির যে আধ্যাত্মিক বাণী, যে গানের মাঝে প্রকাশ, ওনার বছরে 2টা অনুষ্ঠান হয়ে থাকেন। একটা দোল পূর্ণিমা আর একটা তিরোধান, পহেলা কার্তিক। সেই অনুষ্ঠান আজকের থেকে শুরু। এই আমরা আসি লালন ভক্ত, লালন অনুসারী, এই লালনের বাণী আধ্যাত্মিক এবং জ্ঞানের কথা বলেন, মানুষের জীবনের কল্যাণের কথা বলেন। এই চিন্তাভাবনা নিয়ে আমরা এই সাইজের বাণী আমরা নিজেকে ধারণ করতে চেষ্টা করি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আরো একজন রয়েছেন এখানে, অনেকেই রয়েছেন, তার সাথে আর একজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই, আপনি প্রতি বছরই আসেন, এবারও আসলেন, আসলে লালন আমাদের কি শিক্ষা দেয়? আলেকশাই আমরা লালনে এখানে আসি, এই পয়লা কার্তিক মানুষ ধর্ম যারা আমরা করি, যে এটা মানি করি এবং আসি আমরা ওই তার বাণীকে ধ্যান ধারণা করতে, এবার স্মরণ এবং অর্জন সবই করতে আসি। আজকে 19 দিন আমরা আসছি, এখানে বসে আছি। সাইজিক কিভাবে দেখা যায়, সাইজিকে কিভাবে চেনা যায়, এগুলো আমরা ধারণ এবং পালন সবই করতে আসছি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানকার যারা রয়েছেন, যারা এসেছেন, বাউল, এবং বাউল শুধু তো নয়, এর বাইরেও কিন্তু বিপুল সংখ্যক উৎসুক মানুষ প্রতি বছরই আসেন। এবারও কিন্তু এই এলাকাটিতে ভিড় করছেন। সন্ধ্যার পরে এখানকার সবার সাথে কথা বলে জানতে পেরেছি, সন্ধ্যার পরে এই ভিড়টি আরও বৃদ্ধি পায়, এবং আজকে যখন শুরু হবে আরও 3 দিন চলবে। আরও একটি কথা এই ফাঁকি জানিয়ে রাখি যে প্রতি বছর এই মেলাটি 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়, এবার এই মেলাটি 3 দিন হচ্ছে। সকালবেলা আমরা কথা বলছিলাম এখানকার কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের সাথে, তিনি বলেছেন নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন, নিরাপত্তাহীনতার কোনো আশঙ্কা নেই বলে তারা আমাকে জানিয়েছেন। এই ছিল কুষ্টিয়ার ছেউরিয়া থেকে লালন মেলার সর্বশেষ খবরাখবর। মৌটুসি।
দর্শক, কুষ্টিয়ার ছেড়ুয়ায় লালন শাহের 126তম তিরোধান দিবস উপলক্ষে যে আয়োজন করা হয়েছে তার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। খেলার খবর, বিসিবি ও ইংল্যান্ড একাদশের প্রস্তুতি ম্যাচের খবর। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড একাদশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বিসিবি একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 127 রান। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে বিসিবি একাদশ। আব্দুল মজিদের আগ্রাসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে 51 রান করে স্বাগতিকরা, যার 47 রানই আসে মজিদের ব্যাট থেকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের মতো এই ম্যাচেও ব্যাট হাতে নিজেকে প্রমাণে ব্যর্থ হন অধিনায়ক সৌম্য সরকার। ক্রিস ওকসের বলে গ্যারেথ বেটির হাতে ক্যাচ দিয়ে তিনি ফেরেন মাত্র 4 রানে। সৌম্য ব্যর্থ হলেও 50 তুলে নেন মজিদ। নাজমুল হোসেন শান্তকে নিয়ে এখন দ্বিতীয় উইকেট জুটিতে ব্যাট করছেন এই ডানহাতি। স্প্যানিশ লা লিগার খবর, রিয়াল বেটিসকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে দেপার্তিভো লা করুনাকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এদিকে ইয়ানিক কারাস্কোর হ্যাট্রিকে গ্রানাদাকে 7-1 গোলে হারালো অ্যাটলেটিকো মাদ্রিদ। আধ ঘন্টার মাথায় লিড দ্বিগুণ করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। 39 মিনিটে মার্সেলো আর 45 মিনিটে পেপের অ্যাসিস্ট থেকে স্কোর করেন স্কো। প্রথমার্ধে প্রতিপক্ষকে 1 খালি গোল দিয়ে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর স্বাগতিকরা ব্যবধান কমায়। আলভাভারো সেজুদো 1 গোল পরিশোধ করলেও 7 মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন ইসকো। ম্যাচের 78 মিনিটে বেটিসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রোনালদো। লিগে CR7-এর এটি দ্বিতীয় গোল। এই জয়ে পয়েন্টের হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদকে স্পর্শ করেছে লস ব্লাঙ্কোস। দু দলের পয়েন্টই সমান 18, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে দিয়েগো সিমিওনের দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রিক্স বিমস্টেক আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। ডিসেম্বরে শেষ হবে সাভারের শিল্পনগরীর সব কাজ। 1 জানুয়ারি থেকে আর কোনো ট্যানারি হাজারীবাগে থাকবে না। শিল্পনগরী পরিদর্শন শেষে মন্ত্রীর নির্দেশ। রাজধানীর সড়কে খামখেয়ালি মতো গাড়ি চালাচ্ছেন চালকরা। সৃষ্টি হচ্ছে যানজট। লেন পদ্ধতি মানা না হলে মিলবে না সমাধান, বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। সুষম খাদ্য পায় না দেশের অন্তত 30% মানুষ। অপচয়, টেকসই খাদ্য নিরাপত্তার জন্য হুমকি, বলছেন বিশেষজ্ঞরা। উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। এবং যথাযথ তদন্ত না করেই মাদারীপুরে তালিকা করা হয়েছে 17 নিখোঁজ ব্যক্তির। অভিযোগ স্বজনদের জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।